মাসুদ কামাল, আমি আপনার কাছে প্রথম আসি। আজকে যে বৈঠকটি হলো, জুলাই সনদকে কেন্দ্র করে যে বৈঠকটি হলো, এবং বৈঠকের পরে আমরা জানলাম যে জুলাই সনদে স্বাক্ষর হতে যাচ্ছে। মানে আমি ঠিক স্পষ্ট না যে কি সংকটের কারণে এই বৈঠকটি হলো এবং এই সংকটটা আসলে কিভাবে সমাধান হলো। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওখানে যারা গিয়েছিলেন ওই মিটিংয়ে, বিশেষ জরুরি বৈঠক, ওই জরুরি বৈঠকে যারা গিয়েছিলেন তাদের কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি না। কারণ এখানে ব্যাপারটা হয়েছিল কি, সংকটটা কিন্তু আমি টের পাইনি। যতটুকু সংকট মুখে মুখে ছিল, সেই সংকট কি কিছুটা কমেছে? আমার মনে হয় তাও কমেনি। সংকট আপনি কতটুকু বলতে পারেন যে এটা নিয়ে এটা বাস্তবায়ন কিভাবে হবে? সংকট এটাই ছিল জানা মতে। স্বাক্ষর সবাই করবে করবে, স্বাক্ষর কোনো কারো কোনো আপত্তি ছিল বলে আমি যাই না এই পর্যন্ত, আমি শুনি নেই যে কেউ বলেছে আমি স্বাক্ষর করবো না, এরকম কথা আমি কারোর কাছে শুনি এই পর্যন্ত। কারণ যাদের কিছু কিছু আপত্তি ছিল, ওগুলো তো নোট অফ ডিসেন্ট ছিল, ওই নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় তারা স্বাক্ষর করবে, এরকমই আমরা শুনেছিলাম। হঠাৎ করে কি এমন ঘটলো যে 17 তারিখে স্বাক্ষর হবে, এটা একটা বিশেষ ইস্যু হয়ে গেল? আমি এটা মনে করি না। আর বিতর্ক একটা ছিল, বিরোধ একটা ছিল, সেটা হলো এটা বাস্তবায়ন কিভাবে হবে। ওইটা কি মিটছে? মিটে নিত। যে দুটো সিদ্ধান্তের কথা জানলাম আমরা পত্রপত্রিকা, যেটা মিডিয়ায় যেটা দেখলাম, দুটো সিদ্ধান্ত। একটা হলো শুক্রবারে স্বাক্ষর হবে, আমরা আগেও জানতাম তাই হবে। আরেকটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাও আমরা জানতাম আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নতুন কি? মূল কথা হচ্ছে সংকটটা কোথায় ছিল, কিভাবে সমাধান হলো সেই বিষয়টা স্পষ্ট হলো না। সেটাই আমি জানতে চাচ্ছি যে জরুরি বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন, কি জন্য জরুরি বৈঠকটা বসতে হয়েছে প্রধান উপদেষ্টা সবগুলো দলকে নিয়ে, আপনি কিভাবে দেখছেন আসলে? না, এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে আজকে যে ঘটনাটা ঘটলো, যেটা আমাদের জানা নাই, কিন্তু আপাতত মনে হচ্ছে যে স্বাক্ষর নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে। কেউ দিবে কেউ দিবে না, এইরকম হচ্ছে, আমরা জানি না। কারণ স্বাক্ষরের ডেট বোধ হয় 17 তারিখ না, তো 17 তারিখ কিন্তু অপেক্ষা করতে হবে যদি চূড়ান্ত জানতে চাই, তাইলে হয়তো আমরা 17 তারিখের পরে জানতে চাবো। কিন্তু আজকে যদি এই পর্যন্ত আমি যাই হিসাব করি, তাহলে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যে জায়গাটায় ছিলাম, আমার কাছে মনে হয় আমাদের কোনো পরিবর্তন হয় নাই, মানে এই একই জায়গায় পড়ে আছি। কেননা সংস্কার কমিশন হইল কয়টা? 8টা না 12টা? 11টা। তারা তাদের ওপিনিয়ন দিল, এই সব কিছু মিলে এগুলাকে একত্র করে নিয়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশন বসলো। এই তো ছিল বিষয়টা। সেখানে জুলাই সনদ আসছে, জুলাই সনদ বাস্তবায়ন কেমনে করবে, আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, গণভোট। বিষয়টা কেমন হচ্ছে তাইলে দেখেন আপনি, এখন পর্যন্ত জাস্ট ইনকমপ্লিট। এখন এই মুহূর্ত পর্যন্ত যদি স্বাক্ষরের জটিলতা থাকে, জাস্ট ইনকমপ্লিট, তাহলে আমার কাছে মনে হয় আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5ই আগস্ট, ঠিক সেই জায়গাটা আছি। মাঝখানে শুধু সরকার বদল হয়েছে, আর গোলাগুলিটা যদি বলি বা মিছিল জটলা বোধহয় সেইটা আপাতত বন্ধ হয়েছে। এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে দলগুলো ঐক্যমত হলো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই আমি বলতেছি। এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন চলছে, মেইন তো ট্রেনটা নির্বাচনী, কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি? এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে। পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ 13-14টা দল নিষিদ্ধকরণ, সংস্কার, বিচার, এইগুলা করতে হবে। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন, তার সাথে আবার গণভোট। আপনি যদি সবগুলো নিয়ে রওনা দিচ্ছে নির্বাচনী ট্রেনটা, এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে, এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে। যেমন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমি আপনাকে পা ধরে টানতেছি, আপনি পাটা ছুটেলেন তো হাত ধরে টানতেছি, হাত ছুটেলেন তো চুল ধরে টানতেছি। কিন্তু আপনার এতগুলো বোঝা নিয়ে শুধুই তো নির্বাচন নিয়ে দৌড় দিচ্ছে না ট্রেন। না, শুধু নির্বাচন, প্রত্যেকটা ট্রেনে আমার মনে হয় আলাদা, কিছুটা কানেক্টেড আছে। যেমন সংস্কারের সাথে প্যারালাল চলতে পারেন, একসাথে না ধরেন যে নির্বাচনের ট্রেনের সাথে এগুলো প্যারালাল চলতেছে, এগুলোকে তো থামাইতে হবে। এগুলো থামাইলে আপনার নির্বাচনের ট্রেনটা স্মুথলি নির্বাচন পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি এগুলো না থামানো যায়, তাহলে আমার মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাওয়ার পথটা মসৃণ নয়। ওকে, তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যেটা শুরুতে বলেছিলাম, জামাতের নায়েবে আমির যে মন্তব্যটি করেছেন, আমরা তাওয়া গরম করছি, এটা সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকারের জন্য তাওয়া গরম করছে। তাহলে কি আসলে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সরকারের বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে? একদিকে নির্বাচনের ঘোষণা, কি দাবি করলে কি পিআরের দাবি এখানে আছে, এখন সেগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তারা মাঠে রাখছে। যেমন আমি ওই যে কেউ বলেন যে আমার কথা, আমি কিন্তু ভাই ইম্পার্শিয়াল কথা বলি। এই যে আজকে জামাত পিআর চাচ্ছে, হ্যাঁ, জামাত কি আপনি মনে করেন দেশটারে ভালোবেসে চাইতেছে? না। পিআর পদ্ধতিতে লাভ হবে কি তার? সে 30, 35, 40টা সিট পাবে পিআর পদ্ধতি হইলে। আর পিআর পদ্ধতি ছাড়া হলে সে 3-4টা সিট পাইতে পারে। তাহলে সে যে পিআর পদ্ধতি চাচ্ছে, এটা দেশকে ভালোবেসে না, জনগণকে ভালোবেসে নয়, রাষ্ট্রকে ভালোবেসে নয়।
আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। মানুষ মনে করে যে আমি পক্ষে বিপক্ষে বলি, নো। আবার বিএনপি যে পিআর চাচ্ছে না, কেন চাচ্ছে না? পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তার 2/3 মেজরিটি নিশ্চিত, আর পিআর পদ্ধতি যদি হয় তার সিট হবে 135 থেকে 40। আপনি বলছেন যে দুটি দলই আসলে তাদের স্বার্থের জন্য দেখছে, কিন্তু এখানে যদি আমরা ওই বিষয়টি সামনে আনি যে পিআর নিম্নকক্ষে পিআর আসলে সংস্কার কমিশনে আলোচনা টেবিলেই ছিল না শুরুতে, এখন যেমন আমরা শুনছি যে দুই কক্ষে পিআর এর কথা। নির্বাচনের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, আমি একটু আপনার কাছে পরে আসবো। সৈয়দ আশরাফি পাপিয়া, আপনার কাছ থেকে শুনি যে আপনি কি মনে করেন যে আসলে দলগুলো নির্বাচনী ট্রেনে কি সব উঠে গেছে কিনা? আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই আর আপনাকে। তারপর আমি শুরু করছি। আপনি ইতিপূর্বে যে আলোচনার বিষয়বস্তুটা বললেন, এটা আমার যেটা অ্যানালাইসিস, যে আপনি আবু তাহেরের বক্তব্য শুনছেন কিনা, যে উপদেষ্টাদের দিকে অঙ্গুলি নিক্ষেপ করছে 5টা উপদেষ্টা, যে তারা কি করছে না করছে, তাদের কথাবার্তার পর্যন্ত রেকর্ডিং পর্যন্ত তাদের কাছে আছে। এই যে তাদেরকে একটা হুমকি প্রদান, এই আজকের একটা ইয়েতে আমি দেখলাম। আর 5-6 দিন আগে তো ওই যে মানে যাওয়ার জন্য যে ফ্রি ইয়েটা চাচ্ছে, এটা তো আপনি দেখলেন যে যাওয়ার পথ খুঁজে পাবে না এরা, এরকম ভাবে সার্জিস আলম যে বক্তব্যটা দিল। এই দুটার কারণেই গভর্নমেন্ট কিন্তু একটা চ্যালেঞ্জও ছুড়ে দিছিল যে আমরা কারা কারা হচ্ছে বিদেশে পালানোর পথ আমাদের মসৃণ না, তাহলে সেটা আমাদের নাম ধরে বলতে হবে। এটা একজন লেডি উপদেষ্টা বললেন। আর আসিফ নজরুল সাহেব বললেন যে হচ্ছে এই ধরনের কোনো বিষয় না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো, আমাদের এরকম কোনো ব্যাপার না। এখন সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যারা ছিল, আমরা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অপকর্মের বিচার যারা চাইছি এবং আওয়ামী লীগের অত্যাচারে আমরা যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে সবকিছুতে আমরা যারা নির্যাতিত, তাদের ভিতর দুইটা দল যখন উপদেষ্টাদের দিকে আঙ্গুল তুলছে, স্বাভাবিক কারণে উপদেষ্টাদের পজিশনটা রাজনৈতিক সংগঠনের কাছে ক্লিয়ার করাটা আমার মনে হয়েছে এটা একটা উপযুক্ত ব্যাপার। এবং এই কারণেই মিটিংটা তারা ডাকছে। এবং আমার জানি না মিটিংয়ে যারা গেছেন তারাই বলতে পারবেন, তবে ধারণা করে আমি বলছি যে এই বিষয়গুলো নিয়ে হয়তো তারা আলোচনা করেছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার, এবং যারা যারা বলেছে কি কারণে বলেছে জানতেও হয়তো বা চেয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ একটা দুর্নীতি দুর্বৃত্তায়ন ছিল, আছে, থাকবে, কিন্তু এটা বহুমাত্রিক আকারে থাকবে, একবারে গ্রামে গঞ্জে মাঠে চলে যাবে না সীমিত আকারে থাকবে, এটা একটা ব্যাপার। এখন আমরা দুর্নীতির দুর্বৃত্তায়ন ব্যক্তিগতভাবে চাচ্ছি না, রাজনীতির দুর্বৃত্তায়ন চাই না, প্রশাসনিক দুর্বৃত্তায়ন চাই না। রাষ্ট্রের ক্ষমতায় যেই যাক সে যাতে স্বৈরাচার হতে না পারে, আমরা কেউ চাচ্ছি না সেটা। এখন সেটা না চাওয়ার ক্ষেত্রে একবারে পিআর একটা মানে রক্ষা কবচ, যেটা তাকে স্বৈরাচার হতে দেবে না, উচ্চকক্ষ একটা রক্ষা কবচ যেটা স্বৈরাচার হতে দেবে না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের নৈতিক এবং মানসিক পরিবর্তন। আমরা নিজেরা যদি নিজের আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, মানসিক পরিবর্তন শুধু রাজনীতিবিদ করলে হবে না, সাধারণ মানুষ ভোটারদেরকেও কিন্তু করতে হবে। কারণ আজকাল 15 বছরের ভোটাররা অপকর্ম ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না, এরকম একটা মানসিক ধারণার ভিতর তারাও কিন্তু রীতিমতো রেডি হয়ে যাচ্ছে যে এই কাজটা এভাবে না করলে হবে না। তাহলে তাদের ধারণাটাও কিন্তু পরিবর্তন করতে হবে। আর এইখানে সবচেয়ে বড় ব্যাপার যে আলোচনা টেবিলে যেখানে বসছে ঐক্যমত্য কমিশনে, আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে এক জিনিস, আর প্রেস কনফারেন্সের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর এক রকম, ভাবভঙ্গিমা দেখে আর এক রকম। যারা ওখানে যান তাদেরকে যখন ব্যক্তিগতভাবে টকশো দেখা হলে জিজ্ঞাসা করি, তখন বলে যে খুব সৌহার্দ্যপূর্ণভাবে হলো, যেটার সাথে ওই প্রেস কনফারেন্সের কোনো সম্পর্ক নাই, ওই বডি ল্যাঙ্গুয়েজের, ওই কথাবার্তার। এখন আমার বক্তব্য হচ্ছে যে যেখানে ঐক্যমত কমিশন সহ সবাই মিলে ছাত্রছাত্রীর মতো বই খাতা কাগজ কলম বগল দাবা করে রেডি হয়ে আমরা যাচ্ছি ওখানে, এবং শেষ হলে আমরা প্রেস কনফারেন্স করছি, তাহলে ওইখানে আলোচনা একটা ফায়সালা নেগেটিভ পজিটিভ না হওয়া পর্যন্ত জামাত ইসলাম আন্দোলনের কর্মসূচি দিয়ে দিল এবং করে ফেললো তারা কয়েকটা মিছিল টিছিল পিআর পদ্ধতির দাবিতে। তাহলে ঐক্যমত কমিশনের ভ্যালুটা কি থাকলো? ওইখানে আলোচনার টেবিলে আলোচনার গুরুত্বটা কি থাকলো? আলোচনায় একবারে যদি অমীমাংসিত হয়ে যায়, তারপরে তারা বলছে সেটা আমরা সরকারের কাছে পাঠাবো, বাদ বাকি সিদ্ধান্ত সরকার নেবে। তাহলে আমি আলোচনার টেবিলেও বসছি, আন্দোলনের হুমকি দিচ্ছি, আবার মিছিলও একটা করে ফেললাম। ঠিক আছে, এইখানে যে বিষয়গুলো সব কিন্তু দেখেন ভূমিকার সাথে আমি এক কথা বলছি, আবার আমি ভূমিকাটা অন্যরকম রাখছি। ওকে, আসবো সৈয়দ পাপিয়া আপনার কাছে। মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন যে একদিকে আমরা সনদে স্বাক্ষর করার কথা শুনছি, হুইচ ইজ ভেরি পজিটিভ, আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের আশাবাদও বারবার শুনছি, কিন্তু জামাত বলছে যে আন্দোলন, তারা গরমের কথা, যেটা আবার আমরা একটু আগেও বললাম, আবারও আনছে প্রসঙ্গটি। তাহলে কি জামাত আসলে সরকারকে একরকম চাপে রাখতে চাইছে? এখন চাপে রেখে জুলাই সনদ স্বাক্ষর করা কি হতে যাচ্ছে আসলে? নির্বাচনের জন্য তো পরিবেশ লাগে, আপনি কি সেই পরিবেশটা দেখছেন? জামাতের চাপটা হলো
ওরা চাচ্ছে যে জুলাই সনদটাকে নির্বাচনের আগেই স্বাক্ষর করাটা মানে আপনার বাস্তবায়নের পথটা নির্ধারণ করা। জুলাই সনদের স্বাক্ষর কিন্তু কোনো বড় ইস্যু না আসলে। এটাতে স্বাক্ষর করতে কেউ অস্বীকার করছে পর্যন্ত কেউ করেনি তো। এটা স্বাক্ষর অটোমেটিক হবে, এটা কোনো ব্রেকিং ব্যাপার নাই যে 7 তারিখে হবে, এটা তো আমরা জানতামই না, কিন্তু জামাতের একটা দাবি আছে নভেম্বরে গণভোট চাই। এটা তারা চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটটা তারা নভেম্বরে চায়। স্বাক্ষর নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হলো বাস্তবায়নটা কখন হবে, বাস্তবায়নটা কিভাবে হবে। আর বিএনপি বলছে যে বাস্তবায়নটার জন্য যদি আমরা গণভোট করি সেই গণভোটটা হবে নির্বাচনের দিন। তাহলে প্রথমত সবাই মেনে নিয়েছে যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাস্তবায়নটা কিভাবে হবে। আমি ব্যক্তিগতভাবে এই গণভোট প্রক্রিয়ারই বিরোধী। ওটা কেন, ওটা পরে বলি। না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা কথা বলবোই অবশ্যই গণভোট নিয়ে। আলোচনা করি। আমি তার আগে যেটা বলছি, জামাতের যে দাবিটা যে আমি নভেম্বরে গণভোট করব, এই দাবিটা হলো খুবই একটা হাস্যকর দাবি। আমি আপনাকে জিনিসটা একটু বলি যদি সময় দেন। বিষয় হলো কি, বাংলাদেশের গণভোটের ইতিহাস কি? গণভোটের ইতিহাস হলো 77, 85, 91। আগের দুইটা সামরিক সরকার তাদের বৈধতার জন্য করছিল, ওটা বাদ রাখি। পরেরটা কি ছিল? একটা সাংবিধানিক গণভোট, মানে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাব, এই গণভোট। আপনি কি জানেন এই গণভোটে ভোট পড়ছিল কত? অনলি 35%। কেন? কারণ বাংলাদেশের ভোটিং সিস্টেমটা এমন, যারা প্রার্থী হয় তারা ভোটারদেরকে নিয়ে যায়। তো যখন আপনি এই জুলাই সনদের পক্ষে গণভোট করবেন, প্রার্থীটা কে? আঞ্চলিকভাবে কোনো প্রার্থী আছে? কোনো প্রার্থী তো নাই। তো মানুষ যাবে কম, ধরা যাক 35ই হলো। তার অর্থটা কি? 65% লোক এই গণভোটের প্রতি কোনো আগ্রহ নাই। তো যে গণভোটের প্রতি তাদের আগ্রহ নাই, যাই আমি না দিব না, দরকার নাই, আমি আগ্রহী তো নাই এটার প্রতি আমার কোনো। এটা কি রিস্কি হয়ে যাবে না? এমনকি সবাই বোঝেই কিনা আসলে নোট অফ ডিসেন্ট জায়গা দেয়া হচ্ছে। আপনি 84টা বিষয় নিয়ে গণভোট করতেছেন। গণভোটের অপশন কি? হ্যাঁ অথবা না। ভাই, একাধিক বিষয় নিয়ে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যায় না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনি যে আগে নিয়মিত বউ পিটাইতেন, এখন কি পিটান? এটা হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে? যদি আমি না বলি তাহলে আগে পিটাই, আমি পিটাই না। আমি তো হ্যাঁ বলি তাহলে তো আগে পিটাই, আমি পিটাই। এগুলি একাধিক বিষয় নিয়ে হ্যাঁ অথবা নাতে জবাব দেওয়া যায় না ভাই। আর 84টা বিষয়, আমি কিন্তু 2টা বিষয় উত্তর দিতে পারছি না। কাজে এটা হয় না, এটা গণভোটে কোনো ইস্যু হইতে পারে না।